সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এন্টারপ্রেনার বাংলাদেশ আয়োজিত পাওয়ার অ্যান্ড পলিসির আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিয়া আজমি বন্যি। দর্শক, সুপারস্টার শব্দটির সাথে ইদানিংকালে আমরা সবাই কম বেশি পরিচিত, তবে মার্কেটিং সুপারস্টার শব্দটি কি আপনার কাছে পরিচিত? আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন মার্কেটিং লিডারকে, যিনি এই বাংলাদেশের মার্কেটিং সেক্টরে রয়েছেন সর্বোচ্চ উচ্চ শিখরে। আজকে আমরা আমন্ত্রণ জানাবো সেই মার্কেটিং সুপারস্টারকে, যার জীবনে ব্যর্থতার গল্প নেই বললেই চলে। তিনি হালাল সাবানের প্রবর্তক হিসেবে বাংলাদেশ এবং বিশ্বে জনপ্রিয় এবং নন্দিত। চলুন আমি আর ভূমিকা বেশি দীর্ঘায়িত না করে আমাদের অতিথিকে আমন্ত্রণ জানাই, সৈয়দ আলমগীর স্যারকে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ, ভালো আছি। আমাদের সাথে যোগদান করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা একদম শুরু থেকে আপনার শৈশবের গল্পটা শুনতে চাইব। আমার বাড়ি নেত্রকোনার জেলার কেন্দুয়া থানায়। এই থানা হেডকোয়ার্টারেই আমার বেড়ে ওঠা। ওখানে আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি এবং হাই স্কুলে ওখানে আমি পড়াশোনা করেছি। আমি এসএসসি পাস করেছি কেন্দুয়া জয়হরিস প্রাইমারি ইনস্টিটিউশন থেকে। সেখান থেকে পাস করে আমি সোজা ঢাকা চলে আসি। ঢাকা এসে ঢাকায় কলেজে ভর্তি হই এবং ঢাকা থেকে কলেজ পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। আমি সায়েন্স ফ্যাকাল্টিতে ছিলাম। পরবর্তীতে আমি MBA ভর্তি হই। ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমি MBA পাস করি। আমি IBA এর 6th ব্যাচ এবং পাস করার সঙ্গে সঙ্গে আমি একটি ওষুধের কোম্পানিতে চাকরি শুরু করি, যেটা ছিল সানোফি এভেন্টিস, যেটা এখন বিশ্বে 1 নম্বর ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ওখানে আমি রিজিওনাল চিফ হিসাবে জয়েন করি। আর আমার শৈশবটা কেটেছে কেন্দুয়াতে। অনেক সুন্দর কেটেছে, কারণ একটা সুন্দর ছোট্ট একটা শহর। আমার আব্বা সরকারি চাকরি করতেন, বিদায় আমরা ওখানে ছিলাম। আমরা অনেকগুলো ভাই বোন, আমাদের বাসায় একটা অনেক আনন্দের সময় কেটেছে। আমরা ক্লাসে অনেক ভালো রেজাল্ট করেছি। প্রত্যেক ভাই বোনই প্রায় ক্লাসে ফার্স্ট বয় আর ফার্স্ট গার্ল, যেটা আমার আব্বার রিকোয়ারমেন্ট ছিল, সেটা আমরা ফুলফিল করতে পেরেছি। ফলে আজকে আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি। আমি আল্লাহর রহমতে আপনাকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা 13 ভাই বোন, প্রত্যেকেই আমরা খুব ওয়েল এস্টাবলিশড। তো সেটা আমাদের সেই শৈশবটা আমরা একসঙ্গে উই লার্ন হাউ টু শেয়ার, বিকজ উই শেয়ার্ড আওয়ার বেড উইথ আওয়ার ব্রাদার্স, we shared our table on study, we shared our food among our brothers sisters together because we ate together. So we learned how to share with people. That has given me enough opportunity in life to do good things for others. স্যার, আপনি যেহেতু আপনার পরিবারের কথা বলছিলেন, তো আমি একটু জানতে চাইবো আসলে পারিবারিক এই যে বন্ডিংটা বা কমিউনিকেশনটা, এটা আসলে নিজেকে ডেভেলপ করতে কতটা হেল্প করে বলে? অনেক হেল্প করে। কি বলেন, আমার বড় 3 ভাই। জি। When I saw that my eldest brother is a doctor, এবং আমি অনেক ছোট, তখনই উনি ডাক্তারি পাশ করে গেছেন। Then I saw him going to London for studying further. তো আমার মনের মধ্যে সে তখন উৎসাহী যাচ্ছে যে আমি একদিন বড় ভাইয়ের মতো হব। এবং আমার ভাই যখন কেন্দুয়াতে যেত, তখন অনেক মানুষ তাকে দেখার জন্য আসতো যে ডাক্তারি পড়ে। তখন মুসলমান ছেলে খুব কমই ডাক্তারি পাস করতো। ইভেন আপনাকে জানিয়ে রাখি, আমার আব্বাও কিন্তু 1919 সনে এন্ট্রান্স পাস, এবং তিনি ছিলেন প্রথম মুসলিম শিক্ষিত মানুষ। সেইভাবে আমার পরিবার থেকে আমাকে অনেক সাহায্য করেছে জীবনে বড় হওয়ার জন্য। অ্যামেজিং। স্যার, আপনি যুদ্ধ পরবর্তী সময়ে আপনি IBA-তে যোগদান করেন। আমি দেশ লিবারেশন হওয়ার পরে যে ব্যাচটা, এটা 1972 ডিসেম্বরের থেকে ইনটেক আরম্ভ করেছে। মানে যখন লিবারেশন হলো, তারপর ডিগ্রি পরীক্ষা হলো, অনার্স হলো, ওগুলো পাশ করলে, আমরা লিবারেশনের সময় ডিগ্রি পাস ছিলাম না, তার পরবর্তী পাস করার পরেই IBA। আচ্ছা আচ্ছা, সেই সময় পড়ালেখার পরিবেশ, জব সেক্টর কেমন ছিল আসলে, একটু কি বলবেন? আপনি যদি বলেন, when I was in the university, last days, when it was still Pakistan, the education was very high standard. Okay. As you know, আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব বই কিন্তু all are in English. So we had to do it in English. We came to university, everything was in English. I came to IBA, all books were in English. কাজেই আমরা ইংরেজি পড়াটা আমাদের জন্য খুব বাধ্যতামূলক ছিল, এবং এটা IBA-তে ভর্তি হতে গেলে একটা ওয়ান অফ দ্য বিগ রিকোয়ারমেন্ট হি মাস্ট বি ভেরি গুড ইন ইংলিশ। সো এইভাবেই আমাদেরকে বড় হওয়াটা আর কি। তারপরে আমি আবার একটা ইংলিশ মানে একটা ব্রিটিশ কোম্পানিতে জয়েন করলাম। সেখানে বাংলায় যদি আমাকে প্রশ্ন করে ইংরেজিতে, বাংলায় বলে আমি আপনার সঙ্গে ইংরেজিতে কথা বলতেছি, প্লিজ স্পিক ইন ইংলিশ। So like that. If somebody say the good morning, আমি যদি বলি শুভ সকাল, এটা হবে না।
কেমন আছেন, ইউ গোল হাউ আর ইউ, স্যার ভালো আছি, নো আই স্পোক আই টোল্ড ইন ইংলিশ, এরকমভাবে। আচ্ছা স্যার, নিশ্চয়ই আপনি পাশ করার পরে আপনি সেই সময় তো ব্যাংকিং সেক্টর, গার্মেন্টস সেক্টর এগুলো বেশ আসলে কি বলে থাকে না, জয়েন করার জন্য সবাই খুব। গার্মেন্টস সেক্টরটা তখন ছিল না। আচ্ছা, গার্মেন্টস জিয়া রহমান সাহেব করলেন পরবর্তীতে। আচ্ছা, আর ব্যাংকিং সেক্টর ছিল, যেমন ধরেন একটা ব্যাংকের নাম না বলি, সে ব্যাংক আমরা বেরিয়েছি কতজন, 38 জন, সেই ব্যাংকই বলে আমি 30 জনকে নিব। তা আমরা ব্যাংকের ব্যাপারে আমি ইন্টারেস্টেড ছিলাম না, বিকজ দ্য স্যালারি ওয়াজ ভেরি লো। গভর্নমেন্ট স্যালারি ওয়াজ 630 টাকা। আমি যখন চাকরি শুরু করি আমি 9,000 টাকার বেতনে চাকরিতে শুরু করি, কাজে 15 জন আমি ম্যাজিস্ট্রেট বা পর্যন্ত, উইথ ডিউ রেসপেক্ট, তাদের স্যালারিটা তখন খারাপ ছিল, কাজে আমরা এগুলোকে ইমবিউ করে নাই। আর আমি বলেছি আগেই যে আমি কোনো অন্যায় করব না, আমি ভালোভাবে চলবো, একটা ভালো বেতন আমি চাই, এবং সেটা দিয়ে আমি চাকরি করছি এবং জীবনে এটাই আমি কাটিয়েছি। আপনি প্রথমে ফার্মাসিউটিক্যালসে জয়েন করলেন, সেটা কোন বছরের ছিল? এটা ছিল 76-এ জয়েন করেছি জানুয়ারিতে। আর ওখানে আমি 17 বছর চাকরি করেছি। আই গট 7 পজিশনস প্রমোটেড। ওয়াও, তো আমরা সেই 17 বছরের জার্নিটা ইন শর্ট কি একটু শুনতে পারবো আপনার? অনেক সুন্দর জার্নি। আপনাকে এটাই বলতে পারি, একটা উদাহরণ দিয়ে বলি যে আমি কত কষ্ট করেছি এবং কত পরিশ্রম করেছি। সেটার জন্য একটা ছোট্ট উদাহরণ দিয়ে, একবার আমাকে একটা ইংরেজ ভদ্রলোক, আমাদের তো সব ওনাররা ইংরেজেরা আসতো, জন গ্যাড নামে এক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলো মিটিংয়ে, আমাকে অ্যাসেস করতেছিল গত বছর কী করলাম উইথ মাই এমডি, তারা 2 জন বসা ছিল, এবং উনি আমাকে জিজ্ঞেস করলো, মিস্টার আলমগীর বলেন গত 1 বছর আপনি এমনটা কি করলেন যেটা ওভার অ্যান্ড অ্যাবাভ ইউর ওন জব রেসপন্সিবিলিটি, এর রেসপন্সিবিলিটি বাইরে কী করলেন, আপনার জব রেসপন্সিবিলিটি আছে। পরে আমি বললাম যে ইয়েস, গুড কোয়েশ্চেন, আই এম আনসারিং টু ইট। আমি যে আমি একজন জোনাল চিফ, তখন আমি জোনাল ম্যানেজার। আমার দায়িত্ব হলো আমার টার্গেট অ্যাচিভ করা, আমার দায়িত্ব হলো আমার কর্মচারীরা সবাই যেন টার্গেট অ্যাচিভ করতে পারে সেটাকে ঠিক করা। আই এম নট এ ট্যুরিং অফিসার, আমার ট্যুর করার কোনো দরকার পড়ে না, আমার অফিস আছে। তারপরেও গত 1 বছরে 105 রাত আমি আমার হেডকোয়ার্টারের বাইরে ছিলাম, বিভিন্ন জায়গায় আমার যেখানে স্টেশন আছে এখানে গিয়েছি। কী করেছি, সেখানে গিয়ে আমার রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে কাজ করেছি, আমার সুপারভাইজারদের সঙ্গে কাজ করেছি। আমি সমস্ত বড় বড় ডাক্তারদেরকে ভিজিট করেছি, আমি সমস্ত বড় বড় ঔষধের দোকানগুলোকে ভিজিট করেছি। আমার ছেলেদের এমন কোনো রিপ্রেজেন্টেটিভ নাই তার নিজের যেখানে হেডকোয়ার্টার সেখানে আমি যাই নাই, আমি কথা বলি নাই, কাজ করি নাই, তার সঙ্গে থাকছি, কথা বলেছি, তাকে উৎসাহ দিয়েছি। তো 105 রাত, এবং আমার ওয়াইফকে ছেড়ে আমি থেকেছি। আমি ম্যারেড, নিউলি ম্যারেড থেকে আমি বেশি দিন হয়নি বিয়ে করেছি, এবং আমার ওয়াইফ, আই ক্লেম টু বি দি ওয়ান অফ দ্য প্রেটিয়েস্ট গার্ল ইন দ্যাট এরিয়া। এবং আমার ওয়াইফ খুবই সুন্দর এক মহিলা, এবং আমার সঙ্গে তার খুবই আন্ডারস্ট্যান্ডিং ভালো। তবু ওনাকে ছেড়ে আমি 105 রাত কাটিয়েছি 365 রাতের মধ্যে। ফলাফল কী জন্য করেছি যাতে আমার কোম্পানির ব্যবসা প্রেসক্রিপশন বেশি হয়, ঔষধ ভালো চলে আমাদের। ফলাফল কি, আমি আমার টার্গেটের 115% করেছি, আর কোম্পানি নেরোলি 100% করেছে। অর্থাৎ আমার এই এক্সট্রা 15% না থাকলে এই ওভারঅল কোম্পানি টার্গেট করতে পারতো না, এবং আমি এইটুকু বেশি করে দিয়ে কোম্পানিকে বাঁচিয়ে দিয়েছি। তখন উনি বললেন যে ইফ ইট ইজ ট্রু, ইফ ইট ইজ 100% ট্রু, কারণ প্রত্যেকটা ট্যুরের পরে আমি একটা রিপোর্ট দিয়েছি, ক্লেম করেছি, এমডি স্যার এমডি স্যার আমার এটা অ্যাপ্রুভ করেছেন। আর হিয়ার ইজ কিটি বাইর করেছি, এইখানে দেখেন আমি কোন দিন কোন রাতে কোথায় ছিলাম, এই লিস্টটা আপনার কাছে। তুমি বলে এইটা যদি সত্য হয়ে থাকে, এই বছরে তোমার ইনক্রিমেন্ট হবে, তোমার ম্যানেজিং ডিরেক্টর সমান, এবং ইউ উইল গেট এ প্রমোশন ফর দিস কাইন্ড অফ জব। আমি স্যার থ্যাংক ইউ, আই এম গোয়িং টু গেট ইট ইনশাআল্লাহ। তো আমি বেরিয়ে আসলাম, পরে দেখি যে সত্যি আমাকে অনেক টাকা ইনক্রিমেন্ট দিয়েছে, অ্যান্ড দ্যাট গিভেন মি। এবং এইভাবেই কিন্তু আমি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে জীবনে এই স্টেজটাতে আসছি। তা আপনাকে একটা ক্ষুদ্র এক্সাম্পল দিলাম, কতটুকু এক্সট্রিম হলে একটা লোক যে 105 রাত সে বাইরে থাকতে পারে 365 রাতে। কাজেই তাও তো আমি এটা বলি নাই যে কোনো রাত এসে আমার ওয়াইফকে পাইছি রাতে 12টার সময়, বিকজ আমি দূর থেকে দৌড়ে আসছি। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু জীবনে বড় হয়েছি আমি ওইগুলো অনেক ইতিহাস বলতে পারবো। আপনি যেটা বললেন প্রায় 7টা প্রমোশন আপনি ওখানে পেয়েছেন। ওষুধ কোম্পানিতে প্রমোশন পাওয়া যায় না, জি, এবং অনেক সময় সাপেক্ষ। তো এর জন্য কি কোনো নেতিবাচক থাকে না, যে বিভিন্ন অফিস পলিটিক্সে পড়তে হয়েছে কি না? পড়তে পারবে না, কারণ হচ্ছে কি আমার রেজাল্ট তো খুব টাফ। আমি বলে যে তোমাকে বলা হয়েছে 15 করতে, আপনি করছেন হলো 12, আর আমার বলা হয়েছিল 15 করতে, আমি করছি 22।
তো আমার কি করবে ও, এক্স্যাক্টলি, তাই না? তারাই বরঞ্চ আমাকে শ্রদ্ধা করতে লাগলো, না বিকজ দো আর সিনিয়র, ওরা তো 14-15 বছর লাগছে ওদের প্রমোশন পাই আমার, আমি যেতে পোস্টে আমি ফার্স্ট ডেতে জয়েন করেছি, এই জন্যই। কিন্তু আপনি এই জায়গাটাতেও এরপর বেশি দিন আর কন্টিনিউ করেন না, আমি সেটা চলে কেন? এসেছি না, আমি তো আই গট এ বিগ অফার। ওকে, যমুনার ম্যানেজিং ডিরেক্টর সাহেব আমাকে ডেকে চেয়ারম্যান বললেন যে আলমগীর আপনি যা বেতন পান তার 250% বেশি বেতন দেব, আপনি আমার এখানে জয়েন করেন। আর আপনাকে আপনি যে গাড়ি চালান সেই গাড়ি যদি 1500 সিসি আমি 2200 সিসি গাড়ি দেবো, আপনার একটা গাড়ি থাকলে 2টা দিব। আমার টাকার বাংলাদেশ ব্যাংকের টাকা একই, বাট আমি আপনার মতো একদম উদ্যোগী চাই, আমি জীবনে বড় হইতে চাই, আমি আমার কাছে টাকা আছে, আপনি আমার এখানে চলে আসেন। দ্যাট টাইম আই ওয়াজ গোয়িং টু আমেরিকা। ওকে, আই ওয়েন্ট টু আমেরিকা। আমি যে ওনার কথা শুনি নাই, আমেরিকাতে গিয়ে 3 মাস থাকার পর আমার ভালো লাগে নাই। আচ্ছা, ভালো লাগে আমার মাদারের জন্য, আই ওয়াজ ক্রাইং ফর হার, বিকজ আমি ওয়ান অফ দ্য মাম্মিস বয়। যদি আমার আম্মা আমাকে ছেড়ে চলে গেছেন, ওনাকে ছেড়ে আমি যাইনি, কিন্তু আমি ওইটা ভালো লাগে নাই, আমার ভাই বোনদের জন্য খারাপ লাগছিল। আর দেখেন আমার কিন্তু তখনও আই হ্যাড এ বিগ জব ইন Pole, আই হ্যাড এ কার, আই হ্যাড এ ড্রাইভার ওয়েটিং হোল ডে ফর মি, অ্যান্ড আই হ্যাড বাই দ্যাট টাইম আই হ্যাড এ ফ্ল্যাট পারচেসড ইন ঢাকা সিটি, বিকজ আপনি তো জানেন আমি এইভাবেই টাকা কামাতে পারছিলাম, এবং এভরি ইয়ার আমি ফার্স্ট হইতাম সেলসম্যান হিসাবে, এই রিজিয়ন হিসাবে। আই হ্যাভ টু ড্র 12 মাসের বেতন একসাথে, অর্থাৎ আমি প্রতি বছর 2 বছরের বেতন পাইতাম। এগুলি আমি সব কিছু নষ্ট করিনি, বিকজ আই ডোন্ট ইভেন স্মোক। টাকা জমায় আমি একটা ফ্ল্যাট কিনে ফেলছিলাম 7 লক্ষ টাকা দিয়ে ইস্টার্ন হাউজিংয়ের। এবং সবগুলোই আপনার নিজের যোগ্যতা, নিজের চেষ্টায়। তো স্যার এর পরের জার্নিটা কেমন ছিল? আমি এরপর চলে আসলাম যমুনা গ্রুপে এজ গ্রুপ মার্কেটিং ডাইরেক্টর। ওকে, এখানে এসে আমি 5টা বড় বড় কোম্পানি করি। আমার প্রথম কোম্পানি ছিল পেগাসাস শুজ। জি, পেগাসাস শুজে পায়ে পেগাসাস ভীষণ সাকসেসফুল হয়েছিল। তারপরে আমি দিয়েছি অ্যারোমেটিক কসমেটিক্স লিমিটেড, ওখানে 40টা প্রোডাক্ট দিয়েছি। 2 বছর চালার পরে, ভালোভাবে চালার পরে দিয়েছি অ্যারোমেটিক হালাল সাবান। সে সাবানের কথা তো আপনারা জানেন, এটা বিশ্বে একটা রেকর্ড হয়ে গেছে। তারপরে আমি দিয়েছি সাইমেলটেনিয়াসলি দিয়েছি যমুনা ইলেকট্রড লিমিটেড, তারপরে দিয়েছি যমুনা ডাইং অ্যান্ড নিটিং অ্যান্ড ডাইং, আর শাবিং স্পিনিং মিল। এই 5টা আমি করে আসছি। তো ওখানে সবগুলি হাইলি সাকসেসফুল। তো লেট আস টক অ্যাবাউট হালাল সাবানটা দিয়ে আমি সারা বিশ্বকে আমি বোকা বানিয়ে দিচ্ছি এই ব্যাপারে। এখন হালাল মার্কেট, অনেকে বলে বাংলাদেশে হালাল তো দেখি না, বাংলাদেশে হালাল নিয়ে কেউ কাজ করে না, কিন্তু বিশ্বে আমার এই থিসিসটা নিয়ে যে বিশ্বে এখন হালালের মার্কেট হলো $2.7 ট্রিলিয়ন। আপনি গুগল চেক করে দেখেন কত, এবং ওয়ার্ল্ড এক্সপেক্ট করতেছে আগামী 3 বছরের মধ্যে এটা প্রায় $5 ট্রিলিয়ন হবে। আচ্ছা, এখন খাদ্যে হালাল এসছে। আগের দিনেই দেখুন আমি জাপান গিয়েছিলাম, জাপানিরা কোনো খাদ্য নিয়ে এরকম করে না, কিন্তু এখন দেখলাম লেখা হালাল ফুড, নন হালাল সব জায়গায়। আমেরিকানরা হালাল হারাম কি করে না, তো তার আগে দেখেন ম্যাকডোনাল্ডসের হালাল কর্নার করেছে। এক্স্যাক্টলি, আপনি যে কোনো দেশে যাবেন, সেদিন ব্যাংককে গেলাম, নতুন দেখলাম কত মাসে নতুন করে দেখতেছি সব জায়গায় লেখা হালাল ফুড, এদিকে হালাল ফুড ফুডে আসছে। তারপরে ফাইন্যান্সে আসছে, আগে সুদ খাবে কি খাবে না, হালাল ফান্ডিং। তারপরে হালাল এভিয়েশন আসছে, হালাল ট্যুরিজম আসছে, হালাল ড্রেস আসছে, অনেক দিকে এটা বিস্তর লাভ করতেছে। কারণ কথাটা কি জানেন, হালাল ব্যাপারটা কিন্তু সব ধর্মের কাছে অ্যাকসেপ্টেবল। আপনি যখন বলতেছেন যে আমি কেন বললাম যে আমার সাবানের মধ্যে শূকর এবং গরুর চর্বি নাই, এটাতে কি আছে? এটাতে আছে ভেজিটেবল ফ্যাট, অর্থাৎ আপনি ভেজিটেবল ফ্যাট থেকে এটা প্রস্তুত হয়েছে। আর অন্যগুলো শূকর এবং গরু এবং তিমি মাছ এবং অন্যান্য আননোন অরিজিন থেকে যেসব ফ্যাট হয়েছে সেইগুলোর থেকে তৈরি হয়েছে। এই জন্যই ওটা হারাম। লাক্স এবং অন্যান্য সমস্ত হারাম সাবান ছিল, হারাম। আর আমারটা একটি মাত্র হালাল সাবান। এইটাই বলার কারণে মানুষজন বুঝতে পারছে যে সত্যি এটা উনি কথা সত্য বলেছেন। আমি এরকম অনেক কথা বলে থাকি, তবে একটা জিনিস আমার বেসিস আছে, আমি কখনো মিথ্যা ক্লেম দিই না, কারণ আমি জানি মার্কেটিংয়ে মিথ্যা ক্লেম টিকবে না। আমরা যখন একটা প্রোডাক্ট বাজারে দিই, আমরা কি করি, বাজারে ব্র্যান্ডিং করার সময় একটা ব্র্যান্ড প্রমিস দিই। আমি যখন বলেছি আমার লবণ এশিয়া লবণ মানে 100% বিশুদ্ধ এবং সঠিক মাত্রায় আয়োডিন যুক্ত, তারপরেও মানুষ কিন্তু কিনতেছিল না। মানুষ বলে যে 8 টাকা দিয়ে লবণ পাওয়া যায়, আমরা 18 টাকা দিয়ে লবণ কিনবো কেন? আমার সঙ্গে উল্টা তর্ক করে, ভাই আপনি কি লবণ খেয়ে বড় হয়েছেন? আপনি যে সাদা লবণ খেয়ে বড় হয়েছেন নাকি ময়লা লবণ খেয়ে বড় হয়েছেন? নিশ্চয়ই ময়লা লবণ খেয়ে বড় হয়েছেন। তা আপনার কি বুদ্ধি কম?
আপনি কি বেঁচে আছেন? আমি বলি যে দেখেন আমাদের দেশে যে অ্যাপেন্ডিক্স অপারেশন হয় এটা বেশিরভাগই কিন্তু এইসব ময়লার কারণে হয়। ময়লাটা নিতে পারে না, তখন এটাকে এক জায়গায় অ্যাপেন্ডিক্সে এসে দাঁড়ায়, অ্যাপেন্ডিক্সে তখন ইনফ্লেট হয়। এখন কি আপনি অ্যাপেন্ডিক্সের অপারেশন শুনেন? খুব কম, ভেরি রিয়ার। আগে ছিল কমন, আমার বাসায় প্রায় সবারই অ্যাপেন্ডিক্স অপারেটেড আছে। আচ্ছা, কিন্তু এই লবণ টবণের মধ্যে এখন ধুলাবালি না থাকার কারণে এই স্বাস্থ্যের কিন্তু এই উন্নতিটা হয়েছে, এটা আল্লাহর রহমতে আমি ক্লেম করি। তারপরে যখন লবণ চলছিল না তখন আমি বলি যে আচ্ছা এত ভালো লবণটা দিলাম তাও চলে না, দেখি মানুষকে কিছু হালালের মতো কম্পেলিং রিজন দিতে হবে যে কিনতে বাধ্য। তখন আমি বইটই পড়লাম। আমি তো সায়েন্সের স্টুডেন্ট, আমি কেমিস্ট্রি আমার সাবজেক্ট ছিল একদম পর্যন্ত। তো আমি কেমিস্ট্রি পড়াশোনা করে আবার বই বের করে পড়লাম সোডিয়াম ক্লোরাইডের কী কী গুণ, এটা সাদা দবদবে সাদা হবে, আর সাদা থেকে যদি কিছু না হয় তাহলে মানে ময়লা লাগানো আছে। আর কাজ কি, এটা মেধা বিকাশের সাহায্য করে। একটা লোক যদি একটা বাচ্চাকে যদি ছোটোবেলার থেকেই পরিমিত পরিমাণ লবণ না দেওয়া হয়, পরিমিত পরিমাণ বললাম 15 গ্রাম পার পারসন পার ডে, এরকম লবণ না দেওয়া হয় তাই সে কিন্তু বুদ্ধিটা তার কম হবে, আর বেশি দিলে মারা যাবে। কিন্তু আগের দিনে মানুষ অনাকাঙ্ক্ষিত বাচ্চা যারা হতো দাদি নানিরা লবণের পানি খাওয়াই মারে ফেলতো। তো এই জন্য কিন্তু লবণ কিন্তু একটা ডেঞ্জারাস কেমিক্যাল, আবার এটা খুব ইউজফুল কেমিক্যাল। তা আমি বললাম এসিআই লবণ মেধা বিকাশের সাহায্য করে, আর আমরা এক মাধাবী বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা উই ড্রিম অফ এ মেরিটোরিয়াস বাংলাদেশ, কে না চায়? আর আমি বলছি এসিআই সল্ট হেল্প ডেভেলপিং মেরিটস। এরপরে তো কেনা শুরু হইল। এখন দেখেন এই 18 টাকার লবণ 48 টাকাতে কিনতেছে, তখন তো 18 টাকাতে কিনতেছিল না। এখন কিন্তু সাদা লেবুনের জয় জয়কার। বাসায় কি আর ময়লা লবণ কিনেন আপনারা? এখন কিনেন ময়লা লবণ মাছ পরিষ্কার করার জন্য। এখন আমরা কেনার আগেও দেখি কতটা সাদা। কাজেই এইসবগুলি কম্পেলিং রিজন করে আজকে মানুষের এই আমি মার্কেটিং সাকসেস করেছি, আরও বিভিন্ন জায়গায় আমি অনেক, এইগুলি তো আমি দুইটা বললাম। এইরকম আপনি ছোটোখাটো যদি বলি হোল ডে নাইট আমি বলতে পারবো। এবং আমার যে কোম্পানির আমার বস ছিলেন উনি বলতেন যে মানুষ একটা ছোটোখাটো কাজ করে পিএইচডি করে, আপনি ডেইলি একটা করে পিএইচডি পাওয়ার উপযুক্ত। কারণ আপনি একটা ফর্মকে দেখছি, এই ফর্মটাকে পাল্টাইয়া অন্যরকম একটা ফর্ম বানায় ফেলেছেন। দ্য মোস্ট মডার্ন, মোস্ট মানে রিলিভেন্ট, ইভেন একটা এইগুলোর জন্য আপনাকে একটা পিএইচডি দেওয়া উচিত। স্যার, আপনার এই গল্পগুলা থেকে আমি যতটুকু বুঝলাম আসলে পড়াশোনার কোনো বিকল্প নাই, এবং আপনি ছোটকাল থেকে যে পড়াশোনাগুলো আপনার মাথায় ছিল এগুলাই আপনি ধাপে ধাপে সব জায়গাতে আসলে অ্যাপ্লাই করেছেন। নিশ্চয়। সো এই এখনকার জেনারেশনের ছেলে মেয়েদেরকে আপনি কিভাবে মোটিভেট করবেন যে হ্যাঁ পড়ালেখাটা আসলে প্রতি পদে পদে ইম্পর্টেন্ট? আচ্ছা, এরা এখন বলছে আমরা জেনজি, আমরা যেটা ইচ্ছে করি, তো এটা আসলে ঠিক না। দে হ্যাভ টু স্টাডি। জি, ওয়ার্ল্ড কিন্তু জেনজিও যেরকম আছে ওরা কিন্তু পড়াশোনা ছাড়ে নাই। আমি তো বিশ্বের বিভিন্ন দেশে যাই। আমার মেয়ের জামাই একটা নাম করা মানে ইউনিভার্সিটির সে হেড অফ স্কুল, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সিভিল, আর সে অস্ট্রেলিয়াতে। আমি তাকে জিজ্ঞাসা করি যে ছেলে মেয়েরা তোমার এখানে কেমন পড়াশোনা করে? না বাবা খুব ভালো পড়াশোনা করে, বিশ্বের সব দেশের লোকরা পড়াশোনা এই দেশে আছে, আর লোকালরাও অনেক পড়াশোনা করে, যারা করে অনেক ভালো করে, যারা ছেড়ে দেয় তারা আগেই ছেড়ে দেয়। কাজেই পড়াশোনার কোনো বিকল্প নাই, জানার কোনো বিকল্প নাই। এখন আপনি বলবেন যে এআই এসে গেছে, এআইকে কিন্তু ইনপুট দিতে হবে। আমার মেয়ের বাসায় দেখেছি রাখা আছে, কি রবট আছে, তো রবটকে তো কমান্ড দিয়ে রাখছে যে তুমি এইভাবে আমার ঘরটা পরিষ্কার করবা। সে রাতে ঘুমায় গেছে, সকাল ভোরবেলা ও উঠে ঘরটা সুইপ টুইপ করে সুন্দর করে আবার গিয়ে বসে গেছে তার জায়গায়। মানুষের কিন্তু প্রয়োজনীয়তা আছে, শিক্ষার ওই জন্য প্রয়োজনীয়তা আছে। ইউ মাস্ট লার্ন। বাচ্চাদেরকে আমি এটাই বলবো, প্রথমে পড়ার সময় পড়ো, তারপরে যখন অন্য কিছু করার অন্য সময় করো। এই যারা পড়বে আমার সময়, যারা পড়ে নাই তারাই কিন্তু এখন বিপদে আছে। আর আমরা এটা সিরিয়াসলি নিয়েছি, কারণ আমি বুঝেছি আমার বাবার একটা ইন্ডাস্ট্রি নাই, আমাকে পড়তে হবে, আমাকে বড় হইতে হলে। হ্যাঁ, আমি যদি এখন একটা ইফ আই ওয়াজ হ্যাপি উইথ এ গ্রোসারি শপ ওনার, তাহলে তো ঠিক আছে, মনোহরের দোকান পাড়ার মধ্যে দিলাম, এটার জন্য তো আমি খুশি। কিন্তু আমি তো এটাতে খুশি না, আমি তো হইতে চাই অনেক বড়। এখনও কিন্তু আমার অনেক উচ্চাশা রয়েছে। আপনি জানেন আমার রাজনৈতিক উচ্চাশা আছে, আমি তো একটা দলের সঙ্গে সংযুক্ত আছি, সেই ব্যাপারে আপনার সঙ্গে গল্প করব। জি,
আমরা সেই গল্প অবশ্যই শুনবো। তবে স্যার আপনি কয়েকটা ব্র্যান্ডের নাম বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে অ্যারোমেটিক, পেগাসাস, আমি জানি কোলগেটও আপনার হাত ধরে বাজারে এসেছে। তো এই চেঞ্জগুলো যখন আপনি মার্কেটে আনছিলেন, বাংলাদেশ আসলে এগুলোকে কিভাবে অ্যাকসেপ্ট করছিল? বাংলাদেশের মানুষ সবচেয়ে বড় কথা কি, আমি হালালটা দেওয়ার পরে, হালালের আগে তো আমি ওষুধের কোম্পানিতে ছিলাম, তখন ডাক্তাররা আমার অনেক বিশ্বাস করেছে। যা বলতাম যে আমার এই ওষুধটা এই কাজে লাগে, এইটা করেন, আপনি প্রেসক্রিপশন করেন, এটা খুব ভালো হবে, এমন হবে, তারা বলে যে আপনার কথা আমি বিলিভ করলাম, ইউ বিলং টু সাচ এ গুড কোম্পানি, কাজে বিশ্বাস না করে উপযুক্ত আর কারো উপায় নেই। সেটা গেল, আমি আসলাম পাবলিক সেক্টরে, মানে অর্থাৎ আমি এটা তো আমার প্রেসক্রিপশন দেখ কিনা না কেউ, যে ডাক্তার বললো কিনবে, আপনি কোন সাবান কিনবেন এটা আপনি নিজেই ঠিক করবেন। এই যে আমি কেন আমাকে হালাল বলতে হইলো, আমি জানি লাক্স সাবান এত বছর আছে, আমার লাক্সের ম্যানেজিং ডিরেক্টর বলে যে আপনি যখন প্রথম জন্ম নিয়েছেন আপনাকে লাক্স সাবান দিয়ে গোসল করাইছে, অ্যান্ড মেবি ইউর মাদার টু, আপনার আম্মাকেও কিন্তু করাইছে, কারণ ইট ইজ 150 years old সো বিশ্বের এমন কোনো নায়ক নায়িকা, এমন কোনো মডেল নাই যে লাক্স সাবান দিয়ে নাচানাচি করে নেই, সে একটা ড্যান্স দিছে। তো কাজে এটার মধ্যে হাত দিয়ে না, আমি তো বললাম যে বাতা তো ডেঞ্জারাস, এটাকে দেখতে হবে, এই কারণে আমি 100 ভাগ হালাল দিলাম, নাইলে মানুষ তো কিনবে না। আমার সাবান কিন্তু খুব ভালো ছিল, এই যে লিদারিং ওয়াজ ভেরি ফাইন, আই গেভ এক্সেলেন্ট পারফিউম, দি প্যাকেজিং ওয়াজ ফার মোর বেটার দেন লাক্স অ্যান্ড অল আদার, ইভেন দ্য তাহলে কিনতো না। কিন্তু যদি আমি ফোর্সটা না করতাম যে 100 ভাগ হালাল সাবান, এটা হচ্ছেন না, এই জন্য ইউএসপিটা খুব স্ট্রং দিয়েছি। আচ্ছা, আমার মনে আছে আমিও ছোটকালে আমি দেখেছি আমার বাসায় অ্যারোমেটিক কেনা হতো, বাট এখন কিন্তু সেই ভাইবটা নাই, সেই সাবানটা নাই, এটা কেন? আসলে আমি যখন চলে আসি, শোনেন, একটা বাচ্চাকে বড় করা হইলে এটা মাই জানে কি করে বড় করতে হবে। আপনি যে সৎ মার কাছে দিয়ে আসেন ছোট বাচ্চাটাকে, যখন এনাফ বড় হয় নাই, তখন কিন্তু এই বাচ্চা বড় হতে পারে না। তা আমি যখন দেখলাম আমাকে মালিক তার যে ধরনের আমাকে কথা দিছিল, সেই ধরনের আমার কোনো বেনিফিট হচ্ছে না, ওনার বেনিফিটে প্রতি মাসে শত শত কোটি টাকা, কিন্তু উনি আমাকে যে ছোটোখাটো প্রমিস ছিল ওগুলো রাখেন নাই। দেন আই থট দ্যাট আই উইল লিভ ইট, আই ডোন্ট কেয়ার। তো আমার জন্য আমার সাবান এবং আমার হালাল কনসেপ্ট সারা বিশ্বে এটা থাকবে, আমি জানি। উনি করলেন কি দেখেন, অনেকদিন ট্রাই করলেন, দেখছেন যে পারতেছেন না, তখন ওইটা অনেক টাকায় উনি বিক্রি করে দিলেন। ওই টাকা দিয়েই কিন্তু উনি আমাকে বলেছেন যে আমি যমুনা ফিউচার পার্ক আরও কিছু টাকা লাগে এটা করলাম। এটা কিন্তু অ্যারোমেটিকের সাবানের টাকা এবং সেটা বিক্রির টাকা, এগুলি সব এখানে ইনভেস্ট হয়েছে। উনি ডিসাইড করে, মালিকের ব্যাপার, এটা তো আমি কিছু করতে পারবো না। কিন্তু বাই দ্যাট টাইম ইট ওয়েন্ট টু মালয়েশিয়া, বাই দ্যাট টাইম ইট ওয়েন্ট টু ইন্দোনেশিয়া। এখন কিন্তু সারা ওই দেশে দেখবেন প্রত্যেক প্রোডাক্টের মধ্যে লেখা আছে হালাল। অনেক বিশ্বে অনেক দেশ আছে যেখানে খাদ্যের মধ্যে হালাল লেখাটা না থাকলে সেইটা খাবে না। কোনো প্রোডাক্ট আপনি সৌদি আরব এবং অন্যান্য কাতার, কুয়েত এসব দেশে এক্সপোর্ট করতে পারবে না যতক্ষণ মধ্যে হালাল সার্টিফিকেশন না আছে। কাজে এটা কিন্তু আমি তাদেরকে তুলে ধরলাম, মনে করাই দিলাম যে হালাল ইজ সো ইম্পর্টেন্ট। বাংলাদেশেও এখন হালাল সার্টিফিকেশন দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনার এই ট্রেন্ডটা কি পরবর্তীতে আরো কোনো ব্র্যান্ড ফলো করেছে বা করছে এখন? অনেক, ওয়ার্ল্ডে তো এটা বললাম তো। হ্যাঁ, ওয়ার্ল্ডে তো আছে, বাংলাদেশে বাংলাদেশে এটা করলে আবার আমার কি করতে হবে? দারুণ স্যার, আপনি অনেক ট্রাভেলিংও করেন, অনেক দেশে ঘুরেছেন, একটু যদি বলেন যে কোন মেমোরিগুলো আসলে? আমি ওয়ার্ল্ডের ছোটখাটো, আমাকে আমার ম্যাডাম, আমার শ্রদ্ধেয় সম্মানিত বেগম খালেদা জিয়া জিজ্ঞেস করেছিলেন আলমগীর কত দেশে ট্রাভেল করলেন। আমি যে ম্যাডাম এটা কী বললো, লজ্জা পেয়ে গেলাম। আমি ম্যাডাম কঙ্গো আর মঙ্গোলিয়া ছাড়া আমার মনে হয় প্রায় সব দেশে গেছি। আমার 20টা পাসপোর্ট শেষ হয়েছে। আচ্ছা, 20 পাসপোর্ট, এক একটা পাসপোর্টে 45টা করে পাতা থাকে, তার মধ্যে অনেকগুলো আছে এক পাতা দিয়ে 5 বছর মাল্টিপল। আমার যেমন ধরেন আমার ইউকের ভিসা আছে 10 বছরের এক পাতাতেই চলতেছে। আবার আমেরিকার ভিসাগুলো মানে 5 বছর, ইন্ডিয়ার ভিসা 5 বছর, কানাডার ভিসা 5 বছর, দুবাইয়ের ভিসা 5 বছর, অস্ট্রেলিয়ার ভিসা। এগুলি ছাড়াও যে আমি মুভমেন্ট করি তাতে আমার 20টা পাসপোর্ট শেষ হয়েছে। কয়েকদিন আগে আমি সেনজেন ভিসার জন্য গেছিলাম, বলে ব্রিং অল পাসপোর্টস। আমি আবার অল পাসপোর্ট নিয়ে গেছি, মহিলা তো দেখে মুখা সবার ডাকে দেখে দেবো এই লোক এত ট্রাভেল করেছে। তো এইরকম ঘটনা। তাই আমি অনেক ট্রাভেল করেছি বিশ্বের মানে উন্নত দেশ আপনি একটাও নাম করতে পারবেন না যেটাতে আমি একবার না অনেকবার গেছি। কিছুদিন আগে আমি সুইজারল্যান্ডে গেলাম, জার্মান, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স, 4টা কান্ট্রি একসাথে। জি, আপনি একটা এসএমই সামিটে অংশগ্রহণ গ্লোবাল এসএমই সামিট ডেভোসে, ডেভোসের মতো জায়গায় আই এম ভেরি লাকি এনাফ দ্যাট আই ডেলিভার্ড এ স্পিচ অন দ্যাট পোডিয়াম, যে পোডিয়ামে আমেরিকার প্রেসিডেন্ট
এই ইউকে কয়েকদিন আগে কিন্তু সেপ্টেম্বর মাসে সম্মেলন হয়ে গেল, আমাদের হলো সেপ্টেম্বরে 3 থেকে 5। আচ্ছা, আমরা আরেকটু ডিটেইলে যদি শুনতে চাই গল্পটা। এটা ছিল স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস গুলা। আপনারা হয়তো জানেন যে এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড এটাই কিন্তু লার্জলি কন্ট্রিবিউট করে। বড় কোম্পানি কয়টা? বাংলাদেশে প্রায় 80% হলো এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এবং এদেরকে কিভাবে উন্নত করা যায়, এদেরকে কিভাবে বড় করা যায়, আমি আপনাকে এক্সাম্পল দিই। যমুনা গ্রুপ ওয়াজ এ ভেরি স্মল গ্রুপ। I made it through this is called a small or medium type of enterprise. But আমার হালাল সাবান, আমার বিভিন্ন পায়ে পায়ে পেগাসাস এবং পেগাসাসের যে ধরনের চুজিং অফ দি ডিজাইনস অফ কিডস অ্যান্ড স্নিকার্স, মেয়েদের সুন্দর সুন্দর জুতা হানি নাম দিয়ে, এইসব জুতা দিয়ে আমি যেসব করেছি সেটাকে একটা ছোটো এসএমইকে লার্জ কোম্পানি হয়ে গেছে। এসিআই অলসো ওয়াজ এ ভেরি স্মল কোম্পানি। অনলি 7-8 কোটি টাকা বছরে বিক্রি হতো। এইটা আমি অনেকগুলি কোম্পানি করে এটাকে 3,500 কোটি টাকা সেলে নিয়ে আসছি। এই যে এসএমই থেকে যে আমি বড় কোম্পানিতে যে অনেকগুলাকে আমি ট্রান্সফার করেছি, বড় করেছি, ওই ইতিহাসটাই ওরা জানতে চেয়েছে। এবং আপনি খুশি হবেন জেনে 32 জন আমরা 3 দিনে বক্তৃতা দিয়েছি। শুধু আমার বক্তৃতারা দেওয়ার সময় যখন আমার নাম ডাকলো তখন আমি যাব, একজন সুইস মহিলা বলে সিনেমন, আমি জানি আমার নাম ডাকলো তো কই ওয়েট, তখন দেখলাম যে স্ক্রিনে দেখাচ্ছে আমার জীবনীটা, আমি কি কি করেছি। হ্যাঁ, ওই যে হালাল সাবান, ওই যে আপনার লবণে এটা করেছি, তারপরে জুতায় করেছি, তারপরে আরও বিভিন্নগুলো এরা কেমনে জানি কালেক্ট করেছে সব দেখাচ্ছে। এবং বিরাট হাততালির মাধ্যমে আমাকে অনেক, এইটা কিন্তু এইরকম ধরনের একক আমার নিজের ব্রেইনে এবং আমার নাম এই যে সাবকন্টিনেন্টের মধ্যে আমি জানি না কারণ লোকের নাম এই ফিলিপ কটলারের প্রিন্সিপাল অফ মার্কেটিংয়ে উঠেছে কিনা। প্রফেসর ফিলিপ কটলার এই যে 100 ভাগ হালাল সামানটাকে উনি বলছে ইটস এ ভেরি ক্লেভার মার্কেটিং স্ট্র্যাটেজি হি টুক, এবং সারা বিশ্বকে, সারা বাংলাদেশ এবং উনি সবাইকে বাধ্য করেছে পরে এই হালাল কনসেপ্টটা অ্যাকসেপ্ট করতে। এবং উনি বড়োভাবে লিখেছেন যে এই বইটা সারা বিশ্বে মার্কেটিং যারা পড়ে তাদের জন্য এটা টেক্সট বুক, এবং এটা পেজ 76-এ দিয়েছে 700 পাতার, অর্থাৎ ইম্পর্টেন্স দিয়ে চ্যাপ্টার 2-তে এটা আছে। তো এইটা কিন্তু ওরাও জানে, এটা আবার তারা দেখাইছে। এইটাও দেখাইছে 13 সনে এটা হয়েছে, 2013-তে লিখেছে। 2023 সনে আবার ফিলিপ কটলার সাহেব আমাকে কটলার্স অ্যাওয়ার্ড দিয়েছে। এটা সারা বিশ্বের কয়েকটা লোককে দেওয়া হয়, এবং এটা আমেরিকার থেকে একটা বিরাট টানেলের মতো প্রায় 10-12 কেজি ওজনের একটা টানেল এটা পাঠিয়ে দিয়েছে ইউনিভার্সিটিতে। আমাকে প্ল্যানিং মিনিস্টার এবং ফিনান্স অ্যাডভাইজার শেরাটন হোটেলে ডেকে নিয়ে বিরাট একটা ফাংশনের মাধ্যমে আমাকে এটা প্রেজেন্ট করেছে। তো ওইগুলোও কিন্তু ওরা ওখানে দেখিয়েছে। ফলে আমি একটা অনন্য সম্মানের অধিকারী পেয়েছি, যেটা আপনি ডেভোস থেকে প্রকাশিত গ্লোবাল এসএমই হাউস থেকে বিভিন্ন যে ফেসবুকে দিয়েছে আমার সম্বন্ধে, দে আর সো গ্ল্যাড টু রিসিভ মি ইন দ্যাট প্লেস, অ্যান্ড আই প্লেড এ ভেরি ভাইটাল রোল ইন দি এসএমই সম্মেলন, এই যে সামিটটা সাকসেস হওয়ার জন্য। কারণ কিছু তো উপবাদ্য লাগবে। আমরা সবাই 10 জন এখানে বসছি, একজন তো কিছু বলতে হবে যে আমি এটা করেছি বলতে হবে। তো বলুক না, আর কি বলবো। ইন্ডিয়া থেকে তো লোক আসছিল অনেক, পাকিস্তান থেকে তো ভর্তি লোকজন, তাই এই সুইজারল্যান্ডে লোক আসছে, আমেরিকার থেকে লোক আসছে, আরব দেশ থেকে লোক আসছে। কোন দেশে কে কী করেছে স্পেসিফিক কেউ কিছু করতে পারে নাই। আমি যেটা করেছি এটা যেটা গলায় পাড়া দিয়ে দেওয়ার মতো, যে মানুষ তুই কিনবি না সাবান কিনতে বাধ্য করে বলে দিলাম। মানুষ বাপ মা মারা গেছে, কান্না বন্ধ রেখে বলে যে আমার আব্বাকে হালাল সাবান দিয়ে গোসল করাই দিও, আছে নাকি? আমি নিজে একদিন হাঁটতে হাঁটতে গেছি দেখতে এই ইয়েতে, এই কী বলে নীলক্ষেতে কাটা বনে, যেখানে শেষ বিদায় স্টোর, অমুক স্টোর। আমি কই ভাই আপনি কী বেচেন? কই যে কাফনের কাপড় বেচি, আর কি বেচেন? কর্পূর বেচি। আর তারপরে কয় ভাই সাবান বেশি, দেখি তো সাবানটা। কারে না ভাই, সাবান হালাল সাবানই দিছি, অসুবিধা নেই। তো দেখেন এইটা পর্যন্ত একটা ইট বিকেম এ পার্ট অফ দেয়ার এই আর কি। এক্স্যাক্টলি, মানে কোন জায়গায় গিয়েছে হিট করে, কত জায়গায় এটা ঢুকছে। এটা আমি যেদিন দিয়েছিলাম সেদিনই বলছিলাম আগামীকাল আমি একটা বোমা ফোটাবো। এইটার স্প্রিন্টার বাংলাদেশের প্রত্যেকটা লোকের কাছে টাচ করবে, হয় দ্যার ইজ এ রিক্সা বোলার, হয় দ্যার ইজ এ কৃষক, হয় দ্যার ইজ এ দিনমজুর, হয় দ্যার ইজ এ ভেরি রিচ ম্যান, সবাইকে টাচ করবে।
কই স্যার কি বলবেন, আমি তো আজকে তো বলবো না, কালকেরটা কালকেই বলবো, আজকে বলবো না। বাহ স্যার, আপনি বিশ্ব দরবারে বাংলাদেশকে এভাবে রিপ্রেজেন্ট করছেন, কখনো মনে হয়নি যে এই বুদ্ধিগুলো নিয়ে আমি নিজেই একটা উদ্যোগ যদি ওপেন করতাম? আই ওয়ান্টেড টু বি এ ভেরি সাকসেসফুল প্রফেশনাল পারসন, হুইচ আই বিকেম। ওকে, আমি এটা হয়েছি। আমি তো কোনোদিন হইতে চাই নাই যে না আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হব। এইটা হতে গেলে অনেক ঝামেলা আছে, ঝামেলা ব্যাংক থেকে লোন নিতে হয়, এটা করতে হয়, ওইটা করতে হয়, এটা এনভায়রনমেন্ট লাগে, বুঝছেন? এক পুরুষ এটা করতে পারে না। করতে পারে যারা এক পুরুষে করেছে, তারা মারামারি করে ঠকায় এটা সেটা করে করছে, হুইচ আই ডোন্ট লাইক। আই এম এন MBA গাই, আই ওয়ান্ট টু বি প্রফেশনালি। আমাকে তো প্রথম দিন জিজ্ঞেস করছে আপনি জীবনে কী হইতে চান, আমার যে ফার্স্ট বস, আই ওয়ান্ট টু বি দ্য ম্যানেজিং ডিরেক্টর। ও মাই গড, হোয়েন? আমি অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। কথা আমার চেয়ে আর কী হবে? আমি না, আপনি রিটায়ার করার পরে। ভেরি নাইস স্যার, মানে খুবই মোটিভেশনাল আপনার এই জার্নিগুলো। তো স্যার এখনকার ছেলেমেয়েরা ওরা একটু বিদেশমুখী, আসলে সবাই কেন জানি আমাদের দেশটাকে আগের মতো করে অ্যাকসেপ্ট করতে পারছে না, বা ভাবে যে এইখানকার শিক্ষার যেই ব্যবস্থাটা, এটা মনে হয় বাইরে গেলে তারা আরেকটু সিকিউরড লাইফ পাবে। এটা নিয়ে অনেক তর্ক আছে। আই হ্যাভ 3 daughters. I don't have son. 3 daughters, all of them were in abroad. My eldest daughter is a doctor, passed out from Dhaka Medical College. সে বলে আমি ইংল্যান্ডে পড়াশোনা করি। ইংল্যান্ডের থেকে সে MRCP পাস করছে। Then he said that I will be working with London Hospital. I would do it, no problem. She got consultancy there, consultant হয়েছে, অনেক বড় একটা চাকরি। আমি পরে বললাম রুগী কয়টা পাও? বাংলাদেশে আসো, হাজার হাজার রুগী। তুমি তো ঢাকা মেডিকেলে, ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে দাঁড়াইলে দেখতে পারবেন কত রুগী। দেশে এসে দেশে কাজ করো। She came back after a while. তারা কিন্তু আমেরিকাতে ছিল, তারপরে জামাইও ইঞ্জিনিয়ার, মানে বুয়েটা থেকে, তার ওখান থেকে ইঞ্জিনিয়ারিং পাস করছে। ওরা কিন্তু বাংলাদেশে আছে। সেকেন্ড মেয়ে 13 বছর ছিল কানাডাতে, টরন্টোতে। আর হাজব্যান্ড ইজ ড্যাম রিচ পারসন, এবং তাদের অনেক ভালো ব্যবসা আছে, বাবা মারা গেছে। আমি তোমাদের তো হাজার হাজার কোটি টাকার ব্যবসা, ইউ ডু ইউর বিজনেস, ওয়াই ইউ আর সিটিং ইন দ্যাট কোল্ড প্লেস, শীতের মধ্যে চলে আসছে। ছোটো মেয়ে ও থাকে অস্ট্রেলিয়াতে, ও বললে যে আমি যে তুমি আইসো না, কারণ তুমি বিরাট বাড়ি করছো, এত সুন্দর বাড়ি, তোমার হাজব্যান্ড একটা এত নাম করা ইউনিভার্সিটিতে, সে হেড অফ দ্য ডিপার্টমেন্ট টিচার, তুমিও ভালো করছো, ইউ স্টে দেয়ার। সো এটা নির্ভর করে কে কীভাবে আছে। অনেকে মরার মতো পড়ে থাকে, দরকার নাই। বাংলাদেশ ইজ এ গুড প্লেস। তুমি যদি কিছু একটা করতে পারো, বাংলাদেশে ভালো করতে পারবা। আর তুমি যদি ইউ আর রিয়েলি সাচ এ ব্রিলিয়ান্ট দ্যাট, আমার অনেক আত্মীয় স্বজন আছে যারা বিদেশে আছে। যেমন ধরেন আমার এক আত্মীয় আছে যিনি জেদ্দাত সৌদি আরবে কিং ফয়সাল মেডিকেল কলেজের হসপিটালের উনি হেড অফ সার্জারি। সে যখন হাঁটে তার পিছন দিয়ে 15টা বিদেশি সাদা চামড়াওয়ালা লোক সার করতে করতে ঘুরে। থাকো না ওরকম করে, ওরকম থাকতে বলে তো আমাদের কোনো আফসোস নেই। আমার মেয়ে থাকলেও তাই হইতো, তার পিছনে 12-10টা জুনিয়র ডাক্তার ঘুরতো। কিন্তু আমি বলছি না, আমরা তো, তুমি আর বড় মেয়ে, আমরা মরে টরে যাবো, পরে আফসোস করবা, বরং আসো, এই আর কি। আচ্ছা, তার মানে আসলে যোগ্যতা সবকিছুই, সে যদি মানে দুনিয়ার যে কোনোখানেই যায়, সে নিজের লাইফটাকে সে সেটেল করতে পারবে। ভালো, অসুবিধা কি? আমার বড় ভাই এত বছর লন্ডনে ডাক্তার ছিল, হি কেম ব্যাক এন্ড ডাইড হিয়ার। স্যার, আমার খুব জানতে ইচ্ছা করছে আপনার এই যে মার্কেটিংয়ের যে ম্যাজিকটা, আসলে এটা আপনি কিভাবে ক্রিয়েট করেন, এন্ড এই টিপসগুলো কি আপনি? আচ্ছা, আসলে কি আপনি একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলেন, আমি নিজেও ভাবি এটা। যদি আপনি আমাকে বলেন দিস ইজ অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড, আমি নিজেও চিন্তা করি নাই আমি 100 ভাগ হালাল সাবান দিই। এটা কি খুব ইনস্ট্যান্ট ক্লিক করে? ইনস্ট্যান্ট ক্লিক। আমি কীভাবে বললাম, আমি বলি আমি এটা নিয়ে চিন্তা করতেছি যে কী দিব, সাবান তো সব ভালো হইলো, কিন্তু আমি তো বাংলাদেশের মানুষের চিনি, সব কিছু দেখার পরে নাকটা শুয়ে এটাকে খুবই ভালো হয়েছে, রেখে দেন ভাই, আমি 2টা লাখ সাবান দেন। অথবা বাসায় নিয়ে যাবে এই সাবান, বউ বলবে কী সাবান আনছো এটা, তোর এটা দিলে পরে কি গায়ের মধ্যে কী হয়, এটা সরাও, লাখ সাবান নিয়ে আসো। তো এই যে করবে, এটা একটা মাইন্ডসেট, এটা মাইন্ডসেট। আমি জানি বাংলাদেশের লোকজনকে আমি চিনি, মাইন্ডসেট বাংলাদেশের লোকজনকে চিনি। আর এটাই তো ব্র্যান্ডিংয়ের পাওয়ারটাই তো এটা, যে অন্যটা কিনবে না। তো আমি তখন বললাম যে কী দিই, আমার মাথা পাগল হয়ে গেল। ওই যে কয় না যে কবিরা পাগল হয়ে যায়, কী করে করবে। আমি লন্ডনে বসে ভাত খাইতেছি বাঙালি হোটেলে, লেখা বিফ 100% হালাল। আমি কারি বিফ তো এমনি হালাল, আবার কী হলো? আমি এই এদিকে আসো, এটি কি? স্যার কেমনে কাটা হয়েছে, গলা কাটছে কেমনে, সেইটা দেখাইছে। এই পাইছি, তাহলে আমারটা 100 ভাগ হালাল। কেমনে? আমি যে আমারটার মধ্যে নাই ফ্যাট নাই, গরু ছাগলের ফ্যাট নেই, এটি 100 ভাগ হালাল।
বললাম আমার ওয়াইফরে ফোনে, সে বলে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে, এদিকে খাওয়ার জিনিস, আমি কে তোমাকে দেওয়ার হবে না। যত লোকের আমি জিজ্ঞেস করি, ইউ আর নট মাই অডিয়েন্স, যত লোকরে জিজ্ঞেস করি 95% 99% লোক বলে, দূর সাবানের মধ্যে দেখি। আমার একটা অভ্যাস, আমার ওয়াইফরে যদি জিজ্ঞেস করি আচ্ছা এটা কি করা যায়, সে বলো যে তোমার যা ইচ্ছা তাই করো। আমি কেন, তুমি একটু কন্ট্রিবিউট করো। কয় না, করলে লাভ নেই, তোমার তো মনের মধ্যে আছে কোনটা করবে, তুমি যেটা বলবা সেটা তুমি করবা। শুধু শুধু আমার সময়টা নষ্ট করতেছে, এইটা তুমি কইরো না, তুমি চেক করতেছো যে তুমি ঠিক আছো কিনা। আমি এইটাই যদি হয় তাও তো খারাপ কি। আসলে আমি আমার যদি আপনি সারাদিন কান্দেন এটা কইরেন না, আর আমার করার হলে আমি করবো, টু প্রুভ ইউ দ্যাট ইউ আর রং। আই ওয়াজ রাইট। এটা কি একটা জেদও কাজ করে? জেদ না, আমার কথা বলে 100টা কাক বসে থাকে, আর একটা এরকম বাড়ি দিলেই সবগুলো কাককে উঠে উড়ে দৌড়ায়। কেন? এই 100 কাক এক আরেঙ্গি, আমার একটা বুদ্ধি মানে কোটি লোককে ইম্প্যাক্ট করবে, এটাই হলো বুদ্ধি। না বুদ্ধি কি, এটা মান্ডেন বুদ্ধি তো সবারই আছে। তো এই জন্য আমি বলছি না, আমি সাবান দিবই, হন মালিকরে জিজ্ঞেস করি। ওনারে বললাম যে আপনার ট্রাইটা আমি দিতে চাই, দেন। আমি শোনেন, এটা যদি ফেল করে তাইলে আপনার যে 40 কোটি টাকার মেশিন কিনছেন আর মানে অনেক কোটি টাকার বিল্ডিং ফিল্ডিং বানাইছেন, সব কিন্তু মাঠে মারা যাবে। আপনার কি মনে হয়? আমি তো এটা করবই, হয় আপনি রাজি হন, নাহলে আমি বাইরে যাই করবো। কয় আপনি করেন, আপনি আমার প্রাইম মিনিস্টার। আমি বলে কোন কি প্রাইম মিনিস্টার, এটা কি প্রেসিডেন্সিয়াল ফর্ম? ধরে নেন প্রেসিডেন্সিয়াল ফর্মে আমি প্রেসিডেন্ট, পাওয়ারফুল, আপনার একটু পাওয়ার আছে, আপনি এটা করেন। করলাম। আমি বললে ঠিক আছে আমি করব, তা যদি না হয়, না যদি এটা ফেল করে, কয় উনি আমি মনে করবো যে সুইচ লাগাইছিলাম, কারেন্টে সব নষ্ট হয়ে গেছে। গুড। উনি আমার খুব বড় মনের অধিকারী ছিলেন, নুরুল ইসলাম বাবুল সাহেব, তা নয় তো বড় হইতে পারতাম। He gave you the freedom to work, right? এইপরে আমি করলাম, বুঝছেন না? তা কাজেই বুদ্ধিটা কিন্তু বিভিন্নভাবে আল্লাহ পাক আমাকে দিয়েছে, আমার নিজের কোনো বুদ্ধি নেই। আমি এখনও আমার যদি এখানে এই কাপটা যদি আমাকে দেন, আলহামদুলিল্লাহ, আমি কাপটা কি উন্নতি করা যায়, ভালো করা যাবে, এটা কিন্তু আমি আপনাকে কি রং লাগছে এখানে আমি এটা করে দিব, এবং আপনি আই উইল প্রুভ ইট। অবশ্যই শোয়ের পরে এটা শুনবো স্যার। যেমন ধরেন আমি যখন ইয়েতে আসলাম, এই কি বলে আকিজে আসলাম, আকিজের কি চলতো, ফ্রুটিকা চলতো না, সব চলে ফ্রোটো। আমি এইটারে করলাম কি দাঁড়াতি এমনভাবে পরিবর্তন, আমূল পরিবর্তন, যেটা নাহলে তোমার ঠিক করবে না। পুরা বোতলটারে কভার করে দিলাম, করে দিয়ে লম্বা করে রাখলাম ফ্রুটিকা, এই লম্বা করে এরকম করে লম্বা করে ফ্রুটিকা, আর পুরা বোতলকে কভার করে দিলাম, আর এটার মধ্যে এক্সেলেন্ট ফর্মুলেশন দিলাম। এখন দেখেন কি অবস্থা। আর কি দিলাম স্লোগানটা, আগে স্লোগান কি ছিল, ওইটা খাইলে সত্য কথা বলে, ফ্রুটিকা খাইলে সত্য কথা, হুইচ ইজ এ ব্র্যান্ড প্রমিস হিসাবে এটা রং। আসলে কি সত্যি কথা বলে? ব্র্যান্ড প্রমিস কি, আমি আমার এই ব্র্যান্ডটা কি কাজে লাগে এইটা আমি বলছি। তো সেখানে এটা মিথ্যা কথা বলে একটা ফান করার তো জায়গা না। আমি যদি আমার পানি খাইলে কি হয়, স্বাস্থ্য ভালো হয়ে যায়, এটা যদি বলি ভালো তো হয় না, মিথ্যা কথা হবে। আমি বরং ওইটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমি দিলাম কি, ফ্রুটস মানেই ফ্রুটিকা, মানে আপনি ফল মানেই ফ্রুটিকা। অর্থাৎ আপনি আম খাইতে ইচ্ছে হয়েছে, তখন তো আমের সিজন না, ফ্রুটিকা খান। আপনি এইটা খাইতে ইচ্ছে হয়েছে, এটা খান। তো এইগুলি কিন্তু এই যে আমি এদের দেখেন মজা এত চলছে, মজা হয়েছিল অন্তর ইজ অন। আমি অন কি, আমি এখন বললাম অন্তরে তারুণ্য, এটার উপর দেখেন কাজ করতেছে, হেভি চলতেছে। লেমন কি জানি বলতো, আমি বললাম ক্লিয়ারলি লেমন, ক্লিয়ারলি লেমন, মানে এর মধ্যে লেবু দেওয়া আছে। 7 আপে লেবু দেওয়া থাকবে, কারণ আকিজ সাহেব নাকি এটা ভেবেই নামটা ক্লেমন দিয়েছিলেন, কিন্তু প্রকাশটা ছিল। আচ্ছা আচ্ছা। তো এই জন্য যে প্রত্যেক প্রোডাক্টই আল্লাহ আমার একটু ক্ষমতা দিয়েছে যে আমি একটু চিন্তাধারা করলে আমি একটু সুন্দর একটা কিছু বের করতে পারি, এটা আল্লাহ পাকের একটা বিশ্বাস। দারুণ স্যার, আসলে আপনার সাথে গল্প করতে বসলে গল্প শেষ হবে না। তবে আমি একটু জানতে চাচ্ছি, আপনি এখন একটু রাজনীতির দিকে কাজ করতে চাচ্ছেন, দেশের সেবায় নিজেকে মনোনীত করতে চাচ্ছেন, এই গল্পটা যদি একটু শুনি। আপনি জানেন যে আমি গত কাউন্সিলে 2016 সনের কাউন্সিলে আমাদের মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী এবং তৎকালীন চেয়ারপারসন, এখন আমাদের চেয়ারপারসন, আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন আছেন, আমাদের সম্মানিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাকে মানে ইয়ে করে দয়া করে, বা উনি নিজে ওনার সনগ্রহ সম্মতিতে আমাকে ওনার মানে অ্যাডভাইজারি কাউন্সিলের আমাকে মেম্বার করা হয়, কারণ আমি এমবি অ্যাসোসিয়েশনের আবার প্রেসিডেন্টও। তো আমার সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে সামনাসামনি অনেকবার কথা বলার,
এবং কাউন্সিল, উনি যখন অ্যাডভাইজারি কাউন্সিলে কথা বলতেন উনি কিন্তু আমাকে অনেক প্রাধান্য দিয়ে কথা বলতেন, কারণ উনি জানেন যে আমি হালাল সাবান দিয়েছি, আমি এটা দিয়েছি। এবং আমার নাম যে ফিলিপ কটলার প্রিন্সিপাল অফ মার্কেটিং বইতে যে দিন উঠছে তার 2 দিন পরেই গিয়ে আমি ম্যাডামকে বইটা দিয়ে আসছি যে ম্যাডাম দেখেন আমার নাম এখানে আছে। আচ্ছা, শি ওয়াজ সো গ্ল্যাড টু হ্যাভ সি দিস। কারণ উনি কিন্তু অনেক লেখাপড়াকে উনি অনেক সম্মান করেন এবং অনেক দাম দেন। উনি জানেন যে লেখাপড়াতে নিশ্চয় হবে না, এবং উনি নারী শিক্ষাকেও খুব নারী শিক্ষাটা বলি আমি আপনাকে, আমাদের MBA দের যখন কোনো অনুষ্ঠানে ওনাকে ডাকছি সববার উনি আসছেন, অথচ প্রেসিডেন্ট এরশাদ বলে কয়জন MBA আছে ওইটা আমি কি যাবো, এই ভাইস প্রেসিডেন্ট নিয়ে যান। আর ওনাকে বলার সঙ্গে সঙ্গে উনি বলছে আমি তো এখানেই যাবো, একটা বিজনেস লিডার। সোনারগাঁ হোটেলে উনি আইসে আমাদের এটা ইনাগুরেট করেছেন। ইনাগুরেশনের পরে টি যখন দেওয়া হয়েছে তখন উনি বলছেন যে মেয়েরা কারা কারা MBA আছে আমার কাছে আসো। সব মেয়ে MBAদের নিয়ে উনি অনেকক্ষণ কথাবার্তা বলেছেন। হ্যাঁ, এবং উনি কিন্তু এই জন্য ওনার আমি অনেক অনেক ধন্যবাদ দিই। তো ওনার সঙ্গে আমি যে অ্যাডভাইজারি কাউন্সিলে মিটিং করেছি, আমি ওনার বুদ্ধিমত্তা, ওনার জ্ঞান দেখে আমি বুকা লেগে গেছি। আমি তো দূর থেকে বুঝি নাই একটা গল্প, উনি যদি গল্পটা তুলছেন এদিকে সবাইরে জিজ্ঞেস করার পরে যখন মিটিংটা শেষ হয় আমরা যেটা করি একজন MD হিসাবে সবগুলা সাম আপ করি, সামারি করি। উনি এত সুন্দর সাম আপ করতেন চিন্তা করা যায় না। এবং অনেকবার উনি আমাকে বলেছেন আলমগীর খুব ভালো বলেছেন আপনি আমার সঙ্গে দেখা করেন। উনি কিন্তু আবার আমাকে নিয়ে আবার আলাদাভাবে কথা বলেছেন। কাজেই তখন থেকে আমি ওনার উপদেষ্টা। তো আমি এখন দেশে তো নির্বাচন হয়নি, আগে নির্বাচনগুলোতে আমি চেষ্টা করিনি, কারণ নির্বাচন হবে না। আওয়ামী লীগ তো সেই নির্বাচন নিজেরাই ম্যানিপুলেট করে জোর করে ক্ষমতায় থেকেছে এবং অত্যাচার করেছে। এইবার যখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার সুযোগ হয়েছে তাই আমি ভাবছি যে আমি হয়তো নির্বাচন করব। আমি নমিনেশনের জন্য নমিনেশন সিক করছি আমার এলাকা নেত্রকোনা 3 থেকে। আমাদের নমিনেশন দেওয়ার প্রক্রিয়া চলছে। আমি জানি না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে মনোনীত করবেন তাকেই আমি সাপোর্ট করব। আশা করি উনি আমাকে চেনেন, হয়তো ওনার কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের মতো লোকের প্রয়োজন হবে, অভিজ্ঞ লোকের প্রয়োজন হবে যারা ওনাকে ভালো অ্যাডভাইস করতে পারবো। এবং আমি সারা জীবনে আপনি জানেন সারা বাংলাদেশের লোক আমাকে চেনে মোটামুটি, কিন্তু এইটাকে বলতে পারবে না যে আমি খুবই অসততার সঙ্গে কোনো কিছুতে ছিলাম। আমি নিজে একটা সিগারেটই খাই না, খুব নিরীহভাবে চলি, বাট আমার ট্যাক্টফুল বুদ্ধি দিয়ে আমি আমার দেশকে এবং আজকে আমার দেশের ইকোনমিকে এই যে আমি কত সাহায্য করেছি, কত বড় কোম্পানিগুলোকে কত বড় করেছি। এসিআইতে 7 জন লোক ছিল, সেখানে আমি 5,000 5,500 লোক রিক্রুট হয়েছে। আমি আকিজে ওই রকম মেঘনাতে ছিলাম, সেখানে অনেক লোক আমি কন্ট্যাক্ট করেছি। দেশের ইকোনমিতে আমি যে অবদান রেখেছি নিশ্চয়ই এটা আমার যিনি আমার এখন অ্যাক্টিং চেয়ারম্যান আছেন উনি এটা অনুধাবন করবেন এবং আমাকে বিবেচনা করবেন। স্যার, আসন্ন যেই নির্বাচনটা আমরা আশা রাখছি সেটার প্রভাবটা আসলে এই ক্ষুদ্র উদ্যোক্তাদের উপরে কীরকম প্রভাব ফেলবে বলে আপনার খুব ভালো প্রভাব ফেলবে, কারণ ক্ষুদ্র উদ্যোক্তারা এখন খুব সমস্যায় আছে। তাদের বড় সমস্যাটা কি জানেন? বড় সমস্যাটা হলো ফান্ডিং। এই ফাইন্যান্সটা তাদের, তারপরে তার কি সুযোগ সুবিধা, ইলেকট্রিসিটি, গ্যাস, বেচারা নাই এমনি কিছু, তার মধ্যে গ্যাস নাই, সারাদিন বড় কারেন্ট নেই, তো বেটা তো চলেই হইলো নেক টু মাউথ। তো এখন এইভাবে কীভাবে সে চলবে? আজকে যখন আমার সরকার আসবে আমরা এটা আমি নিজে জানি, কারণ আমি জানি যে মোর দেন 80% আমাদের যে ইয়ে হয় এবং 40%-এর মতো আপনাদের ট্যাক্সেস দ্যাট কামস ফ্রম দি SME। কাজে এটা একটা বড় সেক্টর, এইটাকে বড় করার জন্য নিশ্চয়ই আমি আপনার চেষ্টা করব। আমি যেহেতু একটা নীতি নির্ধারণী কমিটিতে অলরেডি আছি, আর এরপরে যদি আরও আল্লাহ আমাকে সুযোগ দেয় তবে তো আরও ভালোভাবে বলতে পারবো। আর যারা নতুন উদ্যোক্তা বা স্টার্ট আপ, যারা এই যে আপনি ফান্ডিং এর কথা বললেন, অনেকেই ভালো ভালো আইডিয়া নিয়ে আসলে বসে আছে, কিন্তু এই যে প্রপার ফান্ডিং এর অভাবে তারা সাহস পাচ্ছে। কারণ আছে তো, আমাদের ফাইন্যান্সটা দেখে কি বুদ্ধিতে দেখে আমি নিজে বুঝি না, আমি নিজে হাসি। ধরেন আপনি একটা বড় উদ্যোক্তা, আপনি ফান্ড নিতে গেছেন, আপনার জন্য মনে করেন 10% বা 11%, উনি একটা ক্ষুদ্র জায়গা, উনারটাও 80%ই, আপনি তো ভাই 10% অ্যাবজর্ব করতে পারবেন, এই বেচারা তো 10% লাভ করতে পারে না, এত 10% প্রফিটই হয়। তো এই ব্যাংকের টাকা দিবে, নিজের বউ পোলাপানরে খাওয়াবে না নিজে উন্নতি করবে? তা আপনি যদি একটু মায়া করে ওরটা একটু কমায় দেন আর ইনারটা ঠিক থাকুক, উনি তো অবজার্ভ করতে পারেন। এটা হয়েছে কি জানেন,
আজকে সকালে সবাই কি হইবে, সবাই খাইবা খিচুড়ি, ছোটো বাচ্চা এও খাইবা খিচুড়ি, খাইয়া ওই বাচ্চারা তো ডায়রিয়া, বুঝছেন? তো ভাই খিচুড়ি দিছো, বড়দের দাও, ছোটোদেরকে যাও দাও, ছোটোদেরকে দুধ দাও, এরকমটা করো, তবে না ভালো লাগবে। আচ্ছা আজকে দেখেন আমাদের চিনির অভাব, আমাদের দুধের অভাব, আমি তো দুধই খেতে ইচ্ছে করে না, আমি ছোটো বাচ্চারা দুধ খেতে পারছে না, আমরা কি দুধ খাবো? আমাদের ইভেন এই যে পাউডার দুধটা যে আনে, মায়া লাগে, আমাকে দেখো বাচ্চারা ভাত দুধ খেতে পারছে না, গ্রামে যাই তো দেখি তো ওরা অনেক দুধ দিতে পারতেছে না। তো আজকে আমাদের কি এইটুকু আমরা করতে পারি না যে আমাদের 2 কোটি 3 কোটি লোক যারা একেবারে হতদরিদ্র আছে, 2 বেলা ভাত পায় না, আমি তো আমার সরকারকে বলবো, আমার প্রধানমন্ত্রী যিনি থাকবেন, ওই যে আমাদের আশা করি আমাদের দেশের তারেক জিয়া সাহেব হয়তো আগামী আমরা যদি বিএনপিতে যদি জিতি, আমরা যেহেতু বড় দল আমরা আশা করি, তো উনি হয়তো প্রাইম মিনিস্টার হবেন। উনি কিন্তু ওনার বাবার মতোই অনেক দয়ার আছে ওনার, আমি ওনার সঙ্গে কথা বলেছি তো, লাইক ফাদার লাইক সান, এটাই হয়েছে। একটা মাও তো উনি ওনাদের বাবা মার যে সিনসিয়ারিটি এবং অনেস্টি, বলতে পারেন হোয়াই ইউ আর ইন বিএনপি। আমি যখন ইউনিভার্সিটি বেরিয়েছি তখন তো এই জিয়াউর রহমান সাহেবকে দেখেছি, আমি 75-এ বেরিয়েছি, তখন তো উনি পুরা শাসনটা ওনাকে দেখেছি। কি দেখলাম? একটা সৎ লোক, একটা কর্মঠ লোক, যে লোকটা দেশের স্বাধীনতা ঘোষণা করেছে, সেই লোকটা এসে আবার এখন কুদাল দিয়ে সব কুবানো আরম্ভ করছে। এইটা দেখে তো যে কোনো মানুষের উৎসাহ লাগবে, আমার তো এই উৎসাহ লেগেছে। উনি যখন মারা গেলেন, ওনাকে যখন মেরে ফেলা হলো, আমি অনেকদিন পর্যন্ত ভাতই খেতে পারি না, এরকম একটা মানুষে মেরে ফেললো। নট দ্যাট আমি তখন পার্টি করতাম, আমি তো তোমরা পার্টি করি না, বাট আমি ড্যাম সাপোর্টার অফ প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট গেছে খাল কাটতে পাবনাতে, আমি তখন পাবনায় পোস্টেড, আমার কোনো দরকার নেই, আমার কোম্পানি তো ওষুধের কোম্পানি, আমি যাবো কেন খাল কাটতে? আমার মনে হয় গাড়ি চলো, প্রেসিডেন্ট কোথায় গেছে, 2টা কুবা আমিও দিই, উনি করতে পারলে আমি করতে পারবো না, এত বড় একটা প্রেসিডেন্ট, সে কুবাইতে পারতেছে, আমরাও কুবাই সবাই, চলো। হ্যাঁ, আমার সাহসটা হয়ে যায়, চলো, আমরা যদি 5টা কোদাল মাটিও পালাইতো তো বলতে পারবো যে ফালছিলাম, এইরকম আর কি। তো আশা করি যে আমাদের যদি উনি প্রাইম মিনিস্টার হন, আমি জানি যে উনি কিন্তু খুবই সিম্পল লাইফ লিড করেন। মানুষ অনেক বাজে কথা বলবে, অনেক কিছু বলবে, ডোন্ট লিসেন টু ইট। আই হ্যাভ সিন হিম ইন লন্ডন, ওয়ারি ভেরি, ওই যে ওনার যে বলতো না যে পুরোনো কাপড় চোপড় পরে, ওই অভ্যাসটা মনে হলো যে এখন আমি ওনার অ্যাটায়ার দেখে আমার মনে হইলো যে ওনার সে ধরনের এই অভ্যাসগুলো এখনও বিদ্যমান আছে। আমি আশা করি এবং কামনা করি এবং আল্লাহর কাছে অবশ্যই প্রার্থনা করি যে উনি যেন আমাদের দেশে একটা বড় মানে করতে লিডারশিপ দিতে পারেন, তার বাবার নামটাকে যারা অনেক বড় সমুজ্জ্বল করতে রাখতে পারেন। পৃথিবীতে কিন্তু এরকম জিয়াউর রহমানের মতো মানুষ খুব কমই জন্মগ্রহণ করেছে, যে মারা গেলে, একটা প্রেসিডেন্ট মারা গেলে তার পকেটে 4,000 টাকা নেই। আচ্ছা, আওয়ামী লীগ 17 বৎসর যাবৎ মনে হয় সারা 100 ফিট মাটি খুঁড়েও দেখছে যে জিয়াউর রহমানের নামে কিছু একটা বের করা যায় কিনা, কিচ্ছু বের করতে পারলো না। খালেদা জিয়ার বিরুদ্ধে নাহলে 200 ফিট নিচে, মাটির নিচেও দেখছে যে চুরিদারি আছে কিনা, খুঁজে বের করছে কি যে ওই টাকা এই অ্যাকাউন্টে না রেখে ওই অ্যাকাউন্টে রাখছে। ফালতু একটা মামলায় না ওনাকে জেলে দিয়েছে 2 কোটি টাকা। আমি কইছি 2 কোটি টাকা আমরা বলুক, আমরা দিয়ে দিই, কালকে দিয়ে দিই, ফাইলামি না। উনি বলে আমার 40 কোটি টাকা আমার পিয়ন কামাইছে, আর তোমার 2 কোটি টাকার লেগে জ্বালা আরম্ভ হয়ে গেছিলো, তাও 1.5 টাকা এক অ্যাকাউন্টে না রেখে আরেক অ্যাকাউন্টে, সমস্যা কী? বুঝছেন না? তো এইসবগুলি আর কি ঘটনা হয়েছে। স্যার, বর্তমান বাংলাদেশ আসলে একজন দক্ষ আর সৎ একজন নেতৃত্ব চায়। সো শুভকামনা স্যার, আপনার যত স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হোক। আপনি যদি আমাদের এন্টারপ্রেনার বাংলাদেশের যারা দর্শক আছেন তাদের জন্য যদি কিছু বলতে চান। আমি এটাই বলতে চাই যে আপনাদেরকে অনেক ধন্যবাদ, আজকে আমার কথাগুলো শুনলেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা নিজে করে দেবেন, ক্ষমা করে দেবেন। তবে আমি খুব ফ্রি ফ্র্যাঙ্ক লোক, আমি ফ্রিলি কথা বলতে পছন্দ করি, যেটা আমি বিলিভ করি আমি সেটাই বলি এবং তাই বলেছি। কাজে আমি কোনো দুঃখিত না এটার জন্য, কোনো কিছুর ব্যাপারে, পলিটিক্যালি বলেন আর আমার কমার্শিয়ালি বলেন, আর কোনো দুইটাই আলাদা কিছু না। দেশে পলিটিক্স আর মানে কমার্শিয়ালাইজেশন দুইটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমি আশা করি আগামীর ভবিষ্যৎটা আমাদের অনেক ভালো হবে। আমরা আর গরিব থাকতে চাই না। আমার একটাই আমার ইচ্ছা, এদেশ থেকে গরিবে হটাও। মৃত্যুর আগেও যদি দেখে যেতে পারি আমার দেশের মানুষ অ্যাটলিস্ট সবাই 2 বেলা ভাত খায়, কাপড় চোপড় করে, এটাই হলো আমার কামনা। আল্লাহর কাছে এটাই আমি প্রার্থনা করি যে আমার দেশের মানুষ যেন তাড়াতাড়ি এই গরিবের হালত থেকে উঠে আসতে পারে, তাদের যেন প্রপার এডুকেশন হয়, তাদের যেন প্রপার ট্রিটমেন্ট হয়, তারা যেন ভালোভাবে থাকতে। বাংলাদেশে এখন সবচেয়ে খারাপ হলো 3টা জায়গা। আপনার আপনার ইকোনমি খারাপ, আপনার এই আইন শৃঙ্খলা তো একেবারে খুবই খারাপ, এডুকেশন 12টা বাজায় দিয়ে গেছে,
এই সবগুলি যেন তাড়াতাড়ি সঠিক হয় এটাই ঠিক করতে চেষ্টা করব। স্যার, আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং যেন এই যে সেক্টরগুলোর কথা বললেন আপনাদের নেতৃত্বে এগুলা আশা করি খুব দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এটা করবো। ইনশাল্লাহ যদি আমরা পাওয়ারে আসি জি, আমরা নিশ্চয়ই করবো এটা, কারণ এটাই আমাদের উদ্দেশ্য। ভালো থাকবেন স্যার। দর্শক, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার জন্য আজকের এই আড্ডাটা অনেক ফ্রুটফুল ছিল এবং আমার জন্য অনেক শিক্ষার একটা জায়গা ছিল। আশা করি আপনারা এই পুরো পর্বটা অনেক উপভোগ করেছেন। স্যার, আপনাকে আমরা বলছি বাংলাদেশের একজন মার্কেট লিডার, এবং যারা মার্কেটিং নিয়ে এখন পড়াশোনা করছে সবাই আপনার নাম শুনে আপনার প্রোফাইল পড়ে আসলে বড় হচ্ছে। আপনি এই সমস্ত প্রফেশনালদেরকে কি বলতে চান বা ওনাদেরকে কিভাবে উৎসাহিত করতে চান? আপনার কথাটার মধ্যেই তো উত্তর আছে। প্রফেশনাল মিনস যে প্রফেশনটা করে সেটাতে তার দক্ষতা অর্জন করা। আমি শুধু এটাই বলি, আমি জীবনে যতটুকু বড় হতে পেরেছি সেটুকু আমার সততার মাধ্যমে। আপনার কাজের যদি সততা, আমি কখনো ভাবি নাই যে আমি কোনো কোম্পানিতে চাকরি করি। আমি ভেবেছি কোম্পানি আমি ওন করি, এবং ইভেন ওনাররা বলেছে যে আপনি যতটুকু ওরিড অ্যাবাউট কোম্পানি প্রপার্টিজ, কোম্পানি কীভাবে ভালো করা যায়, এতটুকু আমি নিজেও ছিলাম না। আপনার কাছে আমি নতুন করে শিখলাম। এটা কিন্তু আমাকে অনেকেই বলেছে। এবং আমি প্রফেশনালি সব কিছু হ্যান্ডেল করি। প্রফেশনাল বলতে কী বোঝাই, ক্ষুদ্র ভাষায় বলি আপনাকে। মনে করেন এই টেবিলটা এখানে থাকার কথা না। আমার বাসায় যদি আপনি আল্লাহর মধ্যে কোনোদিন যান, দেখতে পারবেন যেখানে যেটা থাকার দরকার ওখানে ওইটাই আছে, যেটা যেখানে থাকার দরকার নেই ওটা নাই। মানুষ করে না, যাওয়ার সময় ওইখানে একটু রেখে যায়, একটা এখানে থাকে, এটা নো, ইট ক্যানট বি। আবার দেখবেন না বাথরুমে গিয়ে দেখবেন এখানে পানি ছুটে আছে। দিস ইজ নট প্রফেশনাল। ইট হ্যাজ টু বি ভেরি ক্লিন অ্যান্ড নিট। তো এরকম দেখবেন যারা প্রফেশনাল তারা তার কাজটাকে ক্লিন, নিট, তার যেটা প্রয়োজন সেটা সে সুন্দরভাবে করে। সুন্দরভাবে করলেই সে সাকসেসফুল হতে পারে। একটা লোক আসলো, আপনার মেজাজ খারাপ, তার দিলেন বকা একটা। নো, দিস ইজ নট প্রফেশনাল। আপনার অন্য একটা দুঃখ আছে, মেজাজ আছে, ওইটা বাথরুমে গিয়ে আপনি একলা একলা চিল্লাচিল্লি করে আসেন। আবার আপনার স্টাফ বা আপনার অফিসাররা আসলে ডোন্ট শো দেম দিস। আপনি অফিসে একটা গন্ডগোল আছে, কোনো কারণে মাথাটা গরম, বাসায় গিয়ে ওয়াইফের সঙ্গে শুরু করলেন। নো, শি ইজ নট ইউর লিসেনার, শি উইল নট লিসেন টু ইট। আমার এই 40+ ইয়ার্সের মানে বিবাহিত জীবনে আমার ম্যাডাম যদি বলতে পারে আমি একটা শব্দ ওনাকে উচ্চারণ করেছি, আমি কিন্তু অফিসে কিন্তু ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আমি প্রায় 24 বছরের মতো আমি কাজ করেছি, কিন্তু বাসায় গিয়ে আমি একদিনও এসব ফলাইনি। আমার ওয়াইফ কোনোদিন বলতে পারবে না যে তার সঙ্গে আমি এরকম একটা বিহেভ করেছি যেটা আমি বড় হয়ে গেছি তার মানে বড় কিছু। আমার ভাই বোনরা বলতে পারবে না। এইগুলি প্রফেশনাল। আপনি যদি প্রফেশনাল লুক হন তাহলে সব কিছুই প্রফেশনালি হ্যান্ডেল করবেন। হ্যাঁ, আপনার বাসায় একটা সমস্যা হতে পারে। আমার বাচ্চাদেরকে তো আমি কোনোদিন তুই করে বলি নাই, তুমি করে বলছি। ঢাকা মেডিকেল কলেজে সারা বাংলাদেশের মধ্যে সে 15th হয়েছে ইন অর্ডার অফ মেরিট। তুমি বললেই তাকে তো আমার জোর করে বলতে হয় না পড়তে বসো, সেই উল্টাকে তাকে উঠাইতে হয়েছে আর বইরো না। বাচ্চাদেরকে তো আবার ওইভাবেই মানুষ করেছি। বাচ্চাদেরকে প্রফেশনালি এইটাই শিখিয়েছি। আমাদের ড্রাইভারদেরকে, আমাদের ডোমেস্টিক স্টাফ তাদেরকে এরকমভাবে অবজ্ঞা করে কথা বলা যাবে না। আমার সামনে কোনো সাহসও নাই কারো অবজ্ঞা করে কথা বলা। আমি নিজেই কাজের বুয়ারায় মা ডাকি, বাবা ডাকি, আমাকে এটা দাও ওটা দাও, এইসব ফাইদলামি আমাদের বাসায় নেই। সো দিস ইজ দি হাউ প্রফেশনালিজম গ্রোস. It learns, the juniors learn from you and they will learn from others. So আপনি কিন্তু একটা যদি পিয়নে বলাই পানি নিয়ে আয়, এটা না বলে যদি আপনি বলেন পানি নিয়ে আসো, অথবা যদি আপনি না বলতে চান তাহলে নিয়ে আসো ভদ্রভাবে বলেন, এটাতে আপনার কোনো অসুবিধা হবে না। আর যে কোনো কাজ প্রফেশনালি হ্যান্ডেল করবেন। এটা মনে রাখবেন যে আপনি আপনার এবং একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হলো ইউ আর এ প্রফেশনাল, হি ইজ নট। পানের দোকানদার বলতেছে কি করেন, ওই তো স্যার মার্কেটিং করি। উনি মার্কেটিং করে না, উনি সেল করে। আপনি একজন মার্কেটিং লেখাপড়া করে আসছেন, আপনি যা শিখেছেন তা আপনি বাস্তবে প্রয়োগ করেন, তবেই আপনি একজন ভালো প্রফেশনাল হতে পারবেন। বাহ, আসলে আপনার প্রতিটা কথাই যে আপনি বলছিলেন পিএইচডি, আসলেই তাই স্যার, একদমই তাই। আপনি আমাকে আরেকটু বলবেন যে আপনি যখন আপনার কর্মক্ষেত্রে কাজ করছেন, আপনার সাবঅর্ডিনেটস যারা, তাদের সাথে আপনার আচরণটা কেমন হওয়া উচিত? এবং অনেকেই এখন দেখা যায় যারা লিডার্স তারা আসলে সাবঅর্ডিনেটদের ওভাবে উঠতে দিতে চায় না, কেন জানি এই প্র্যাকটিসটা আমাদের কর্পোরেট সেক্টরে আছে। এই ব্যাপারে কিছু বলার আছে? আপনি আমার সঙ্গে যারা কাজ করেছে তাদেরকে জিজ্ঞেস করবেন, তাদের অনেকে ম্যানেজিং ডিরেক্টর হয়েছে, এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছে, ডিরেক্টর হয়েছে। আমি নিজে হাতে কলমে শিখিয়ে এদেরকে বড় করেছি।
তারা নিজের অস্বীকার করে, অন্য কোম্পানিতে চলে গেছে, কিন্তু বলে স্যার। কয়েকদিন আগে আপনি দেখলেন বাটা কোম্পানিতে একটা মেয়ে, ফর দ্য ফার্স্ট টাইম একটা মেয়ে এবং বাঙালি একজন হয়েছে। ওকে আমি হাতে কলম ধরে রিকিট থেকে এনে সে তার রেজিগনেশন লেটারে দেখলাম, আমি তো আর এখন এই কোম্পানিতে নাই, তারপরেও সে লিখেছে যে উনি যখন এই কোম্পানিতে আনেন, উনি আমাকে ফাদারলি একটা ইয়ে করে আমাকে শিখিয়ে গেছেন। সে কিন্তু এটা আমি চলে আসার পরেও সে অন্য জায়গায় চলে যাচ্ছে, সেটা কিন্তু স্বীকার করলো। সেই দিনও দেখলাম টেলিভিশনে একজন আমাদের আশরাফ বিন তাজ, উনি একজন ম্যানেজিং ডিরেক্টর, উনি বললেন স্যার আমাকে হাতে কলম ধরে শিখিয়েছেন। তো আমি সবাইকে চেষ্টা করেছি জীবনে বড় হতে, অনেকেই বড় হয়েছে এবং সবাই বড় হয়েছে। আমি বলবো সবাই তো আর এমডি হইতে পারবে না, কেউ জেনারেল ম্যানেজার হয়েছে, কেউ সেলস ম্যানেজার হয়েছে, বড় হয়েছে। আমি সব সেক্টর হয়েছে, আমি এই যে ফিল প্রাউড। দর্শক, আমরা আজকের পর্বের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের পর্বটা আপনারা অনেক উপভোগ করেছেন। পরবর্তী পর্বে এরকমই কোনো মহারথীর সাথে আমরা আবারও হাজির হয়ে যাব এন্টারপ্রেনার বাংলাদেশের প্ল্যাটফর্মে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যাবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সাথে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিও ফলো করে রাখবেন। আগামী পর্বে আবারও দেখা হবে। আজ বিদায় নিচ্ছি আমি তানজিয়া আজমি বন্নি। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।